নমস্কার, আমি সঞ্জয় হালদার, কালনা কলেজের বিএড ডিপার্টমেন্টের একজন ট্রেনি। আমি আজ সেমিস্টার 4 এর ইপিসি 3 কোর্সের টিচিং উইথ মাল্টিমিডিয়া কন্টেন্ট ডেভেলপড বাই স্টুডেন্ট প্র্যাকটিকামটি প্রেজেন্টেশন করতে চলেছি। আমার আলোচনার বিষয় জাতীয় কংগ্রেসের প্রথম 2 দশক এর ইতিহাস, সময়কাল 1885 থেকে 1905, যেটি অষ্টম শ্রেণীর একটি পাঠ্য হিসেবে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে রয়েছে। আমরা জানি জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হচ্ছে 1885-তে বোম্বাই শহরে, এবং এর প্রথম সভাপতি ডব্লিউ.সি. ব্যানার্জি। এবং জাতীয় কংগ্রেসের আদি পর্বের যে নেতৃত্ব, তাদেরকে আমরা নরমপন্থী বলে চিহ্নিত করছি, এবং এই নরমপন্থী পিরিয়ডটা প্রায় চলেছিল 1885 থেকে 1905, বা তার কিছু বছর আগে পর্যন্ত এটি চলেছিল। তো এখানে কয়েকজন নরমপন্থী নেতার ছবি দেওয়া হয়েছে। প্রথমেই রয়েছেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, দাদাভাই নৌরোজি এবং গোপাল কৃষ্ণ গোখলে। তো 1885 থেকে যে 1905 পর্যন্ত জাতীয় কংগ্রেসের যে অধিবেশনগুলো হয়েছে, সেখানে মূলত দেখা গেছে তারা যে সমস্ত দাবি দাওয়াগুলো করেছে এবং তাদের যে রাজনীতির যে বৈশিষ্ট্যগুলো ছিল, সেগুলো নিয়ে বিভিন্ন প্রশ্ন বা বিতর্ক থাকতেই পারে। তো সেগুলো নিয়ে আমরা আজ আলোচনা করব। তো প্রথমে আমরা আলোচনা করছি নরমপন্থী রাজনীতির বৈশিষ্ট্যসমূহ। এখানে দেখা যাচ্ছে প্রথমে যে বৈশিষ্ট্যটার কথা আমি উল্লেখ করতে চাইছি, সেটা হচ্ছে স্বায়ত্তশাসন ও শাসন সংস্কার। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বলছেন, ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত কানাডা, অস্ট্রেলিয়া প্রভৃতির ন্যায় ব্রিটিশ সম্রাটের অধীনে স্বায়ত্তশাসন লাভ করা, এবং তারা চাইছেন শাসনতান্ত্রিক ক্ষেত্রে বিভিন্ন সংস্কার। এবং দ্বিতীয় পয়েন্টটায় বলছে ব্রিটিশ সরকারের প্রতি প্রস্তাব নিবেদন, অর্থাৎ নরমপন্থী নেতারা তারা ব্রিটিশ সরকারের প্রতি বিভিন্ন দাবি দাওয়া এবং আবেদন নিবেদনের প্রতি প্রস্তাব রাখছেন, এবং যেগুলো সরকার কিছু কিছু ক্ষেত্রে মেনে নিচ্ছেন, বেশিরভাগ ক্ষেত্রেই নাকচ করছেন, এবং জমিদারের স্বার্থের প্রতিও তারা গুরুত্ব দিচ্ছিলেন। পরবর্তীতে আমি আলোচনা করছি নরমপন্থী রাজনীতির যে ত্রুটিগুলো রয়েছে সেগুলো। এটি কখনোই গণ আন্দোলন ছিল না। কেন গণ আন্দোলন ছিল না? কারণ গণ আন্দোলন হতে গেলে একটা ভৌগোলিক এলাকাতে বিভিন্ন সমাজের বিভিন্ন শ্রেণীর পেশাগত মানুষকে সেখানে উপস্থিত হতে হয়। এই জাতীয় কংগ্রেসের এই প্রথমের যে পর্যায়গুলো ছিল, সেটাতে কখনোই এই গণ আন্দোলনের নজির আমরা দেখিনি, এবং এখানে মূলত উচ্চবর্গের মানুষরাই রাজনৈতিক প্রতিনিধিত্ব করতে থাকে, এবং দেখা গেছে বেশিরভাগ তারা উচ্চশিক্ষিত এবং বেশিরভাগই আইনজীবী, এবং তারা ঔপনিবেশিক শাসন ব্যবস্থার কোনো জরুরি সংস্করণও ঘটাতে পারেনি। যে কথাটা বারবার বলছি, তারা মূলত বিভিন্ন দাবি দাওয়া সরকারের কাছে আবেদন এবং নিবেদনের মাধ্যমে, লিখিতভাবে দরখাস্তের মাধ্যমে তারা সেগুলো করার চেষ্টা করেছিলেন। তবে নরমপন্থী রাজনীতির গুরুত্বকে কিন্তু কোনোভাবেই অস্বীকার করা যায় না। যেমন তারা ভারতের দরিদ্র ও ব্রিটিশ শাসনের সম্পর্ক নির্ণয়ের ক্ষেত্রে একটা চেষ্টা করেছিলেন। এক্ষেত্রে প্রথমেই রমেশচন্দ্র দত্ত, দাদাভাই নৌরোজির কথা উল্লেখ করতে হয়, এবং তারা বলছেন যে এই ঔপনিবেশিক শাসনের ফলে কি হচ্ছে, ভারতের দারিদ্রতাটা বৃদ্ধি হচ্ছে, এবং আমরা এখানে সম্পদের নির্গমন বলে যে তত্ত্ব, সেই তত্ত্বের উল্লেখ কিন্তু পাচ্ছি, যার ফলে এক অর্থনৈতিক জাতীয়তাবাদের ভিত্তি কিন্তু নরমপন্থী রাজনীতির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে তৈরি হচ্ছে। তো এই অর্থনৈতিক জাতীয়তাবাদ কিন্তু পরবর্তীতে জাতীয়তাবাদকে পুষ্ট করতে অনেকখানি সাহায্য করেছিল, বিকাশে সহায়তা করেছিল। তবে ব্রিটিশ সরকার এই নরমপন্থীদের প্রস্তাবগুলোকে যখনই গুরুত্ব দিচ্ছে না, তখন কংগ্রেসের অনেক নেতার মনে এই রাজনীতির আদর্শ নিয়ে প্রশ্ন দেখা দিচ্ছে, এবং তারা ধীরে ধীরে সেই নরমপন্থী মতাদর্শ থেকে সরে আসার চেষ্টা করছে, এবং তারা কংগ্রেসের ভিতরেই এই নরমপন্থীদের মতাদর্শের বিরুদ্ধে একটা প্রতিক্রিয়া তৈরি করছে, এবং এই নরমপন্থার প্রতিক্রিয়া হিসেবে উদ্ভব হচ্ছে আরেকটি মতাদর্শ, যাকে বলা হচ্ছে চরমপন্থা।
এবং এভাবেই দেখা যাচ্ছে ১৯০৭ সালে এই ২ মতাদর্শকে কেন্দ্র করে জাতীয় কংগ্রেস দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। আমরা জানি এই জাতীয় কংগ্রেস ভাগ হয়ে গেছিল ১৯০৭ এর সুরাট অধিবেশনে। বিভিন্ন কারণ ছিল। সভাপতি কে হবে সেই নির্বাচনকে কেন্দ্র করে এবং বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে ভাগ হয়ে যায়। এরপরে আমরা বলতে পারি বিভিন্ন মতাদর্শগত বিভেদ থাকলেও বিভিন্ন আদর্শ, বিভিন্ন ভাঙন, দলের ভাঙন, ওঠাপড়া এর মধ্যে দিয়েই কিন্তু দেশে জাতীয়তাবাদ তৈরির একটা প্রেক্ষাপট রচনা হতে শুরু করছে। যেটা আমরা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের এ নেশন ইন মেকিং গ্রন্থটি পড়লেই আমরা বুঝতে পারি। তো মতাদর্শ তো বিভিন্ন থাকবেই। এক দলের সাথে আরেক দলের বিভিন্ন নীতিগত ক্ষেত্রে প্রভেদ থাকবে। কিন্তু এইভাবেই এই বিভিন্ন নীতি, আদর্শ এর মাঝেই জাতীয়তাবাদের বিকাশ আস্তে আস্তে বিকশিত হতে শুরু করেছিল। থ্যাংক ইউ।